ঘন ঘন প্রস্রাব নিয়ে বন্ধুরা আজকাল প্রায়ই আমাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলেন এবং নিজেরাও নিশ্চয়ই খুবই বিড়ম্বনার মধ্যে পড়েন। কারণ নারী বা পুরুষ, যুবক অথবা যুবতী, বয়স্ক মানুষ কিংবা অল্প বয়স্ক, যদি ঘন ঘন প্রস্রাব হয় সেই বেচারি কিন্তু কর্মস্থলে যাওয়াই বন্ধ করে দেয়। অনেকে, আমার এমনও রোগী আছে যে চাকরি ছেড়ে দিয়েছে। কারণ কীভাবে সে চাকরি করবে? ওর যদি 10 মিনিট পর পর ওয়াশরুমে যেতে হয়, মানে পেশাব করতে যেতে হয়, তাহলে সে রাস্তায় যাবে কি করে? আচ্ছা, রাস্তায় কোনো রকম চেপে চুপে গেল। কর্মস্থলে যদি আধা ঘন্টা পরে পরেও কেউ বাথরুমে যায়, নিশ্চয়ই তার মালিক তাকে পছন্দ করবে না এবং কথাই শোনাই দেবে যে তুমি যদি সারাক্ষণ বাথরুমে যাও তো কাজ করবা কীভাবে? আর এমনকি সবচাইতে লজ্জার বা দুঃখের বিষয় হচ্ছে যে ডেটিংয়েও যেতে পারে না। হ্যাঁ, কোনো প্রেমিক প্রেমিকা হয়তো খুব শখ করে পার্কের কোনো বেঞ্চে বসে 1 ঘন্টা বা আধা ঘন্টা কথা বলবে, দুদণ্ড কথা বলবে, সেটাও তারা বলতে পারে না। কারণ তাদের সারাক্ষণই টেনশন হয় বা দুশ্চিন্তা হয়, এক্ষুনি প্রস্রাব এসে যাবে। কাজেই রোগের চাইতে সামাজিক বিড়ম্বনাটাই এই ঘন ঘন প্রস্রাবের দায় বেশি এবং বেশি সমস্যা তৈরি করে। কাজেই সেদিক থেকে বিবেচনা করলে এটা একটা অসুস্থতা। কারণ অসুস্থতার যে আমাদের সংজ্ঞা দেয়া আছে সেটা কেবলমাত্র দৈহিক নয়, মানে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিংস, 3টা কম্পোনেন্ট বা 3টা উপাদান সুস্থ থাকলে তখনই আমরা সুস্থতা বলি। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষণ অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী আমরা বলি যে কোনো মানুষের, কোনো ব্যক্তির দৈহিক, মানসিক এবং সামাজিক অবস্থান যদি সুস্থ থাকে তবেই তাকে সুস্থতা বলে। কাজেই ঘন ঘন প্রস্রাবটা নিঃসন্দেহে একটা সামাজিক বিড়ম্বনার কারণ, তাই না? তো টিচার ক্লাস নিতে পারছে না, মানে 40 মিনিটের মধ্যে তার পেশাব লেগে যাচ্ছে, তার ক্লাস নিতে পারছে না। কেউ হয়তো বাসে যাবে, বাস তার জন্য কতবার দাঁড়াবে। এমনকি ডাক্তারের চেম্বারে আসতেও সে ভয় পায়। তো এটা কি কি কারণে হতে পারে একবার আমরা এক নজরে বলিয়ে দিই। আমরা যদি ভাগ করি, কতগুলি হচ্ছে ব্যবহারিক কারণ বা ফিজিওলজিক্যাল কারণ। যেমন আপনি প্রচুর পানি খাচ্ছেন অযথাই, মানে কেউ একজন হয়তো আপনাকে শিখিয়ে দিয়েছে যে অনেক পানি খেতে হবে। অনেক সময় ডাক্তাররাও লিখে দেন যে বেশি বেশি পানি খাবেন, আর রোগী আরও মহা উৎসাহে মানে কলসে কলসে পানি খেতে থাকে। তো প্রচুর পানি খেলে প্রচুর প্রস্রাব হবে এবং আপনার কোনো টাইম টেবিল থাকবে না। এবং যদি একবার অভ্যস্ত হয়ে যান তাহলে তখন পরের দিকে আর পানি না খেলেও প্রস্রাব হবে, কারণ আপনার একটা অভ্যাসে পরিণত হবে প্রস্রাব করা। এরপরে আসছে যে এই ব্যবহারিক বা স্বভাবগত কারণ, সেটা হলো দুশ্চিন্তা। আপনার মানসিক দুশ্চিন্তা প্রখর বা অনেক বেশি অস্থির আপনি, তাহলেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হবে। এই মানসিক দুশ্চিন্তা হতে পারে প্রেমের ছ্যাঁকা খাওয়া, যেটাকে আপনারা বলছেন ব্রেকআপ। এই ব্রেকআপ হলেও হতে পারে, অথবা নতুন কোনো সম্পর্কে জড়ালেও হতে পারে মানসিক অস্থিরতা থেকে, অথবা কালকে আপনার পরীক্ষা আছে বা আজকে কিছুক্ষণ পরে আপনার ভাইবা পরীক্ষা আছে, চাকরির ইন্টারভিউ আছে, ঘন ঘন প্রস্তাব হতে পারে। এমন কি যে সুখের জন্য সঙ্গিনী খুঁজছিলেন, সেই সঙ্গিনী সাথে নীড় বাঁধতে যাচ্ছেন, আজকে আপনার বিয়ে, সেই দিনও আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। তাহলে এইগুলি যদি না হয় তাহলে কি হবে? এরপরে থাকছে রোগের কারণ। তো রোগটা হতে পারে ইনফেকশান, আর কখনো কখনো ইনফেকশান ছাড়াও হতে পারে। তাহলে রোগটা ইনফেকশানও হতে পারে, ইনফেকশান ছাড়াও হতে পারে। অথচ আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরাই ঘন ঘন প্রস্রাব করলে এসে নিজেরাই ডাক্তারের মতো বলে ফেলে যে আমার ইনফেকশান সারছে না। আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইনফেকশান শব্দটা আপনার বলার দরকার নেই, আপনি বলেন যে আপনার কি সমস্যা হয়। রুগীরা কিন্তু কি সমস্যা হচ্ছে, তার যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে সেটা না বলে সে বলবে আমার ইনফেকশান হয়েছে। ইনফেকশান ছাড়াও ঘন ঘন প্রস্রাব হতে পারে। তো প্রথমে ইনফেকশানটাই বলি, কি কি ইনফেকশান হতে পারে। ইনফেকশান সাধারণ রোগ জীবাণু দিয়ে হতে পারে, যেমন ইকলাই বা ডাক্তারি ভাষায় ইস্কেরিসে কোলাই, ক্লেবশিয়ালা, প্রোটিয়াস, স্ট্রেপ্টোককাস, এরকম নানান রোগ জীবাণু। তো এই রোগ জীবাণুগুলি কোথার থেকে আসবে? মেয়েদের খুব বেশি হয়, কারণ মেয়েদের মলদার থেকে পায়খানা রাস্তার কাছাকাছি জায়গায় হচ্ছে প্রস্রাবের রাস্তা, সুতরাং ওখান থেকে চলে আসতে পারে রোগ জীবাণু। আর
পুরুষদেরও হতে পারে। পুরুষদের রাস্তা যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে প্রস্রাব যদি আটকে থাকে প্রস্রাবথলির মধ্যে, তাহলে সেই স্ট্যাগন্যান্ট বা জলাবদ্ধতার মধ্যে, প্রস্রাব আটকে থাকার মধ্যে রোগ জীবাণু বিস্তার লাভ করতে পারে। এছাড়াও নানান জাতের রোগ জীবাণু তো আছেই, আমাদের শরীরেও আছে, এনভায়রনমেন্ট বা পরিবেশেও আছে, সেখান থেকে আসতে পারে। আর পুরুষদের মধ্যে আরেকটা সমস্যা, আরেক ধরনের ইনফেকশন হতে পারে, সেটা হলো যেসব পুরুষরা সাধারণত যুবক বয়সেই, তরুণ যুবকেরা চলে যায়, মানে যৌবনের খেয়ালে তারা চলে যায় খারাপ জায়গায়, যেটাকে আমরা বলি প্রস্টিটিউট অথবা বেশ্যাপাড়াতে যদি কেউ যায় এবং সেখানে নারী সঙ্গ করে, তাহলে সেখান থেকে এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে গনোরিয়া, সিফিলিস, সাধারণত গনোরিয়া হলে, এটা গনোরিয়াটা হচ্ছে প্রস্রাবতন্ত্রের ভেতরের ইনফেকশান। তো এখানে হলে এটা সহজেই সারতে চায় না। একবার হলে হয়তো অ্যান্টিবায়োটিক খেলেন, কিছুদিন সেরে গেল, আবার হয়। কাজেই যারা আজকাল তরুণ, এখনকার আমাদের শুনছেন, যারা তরুণ, যুবক অথবা বয়স্ক, কেউই এই কাজটি করতে যাবেন না। এটা আল্লাহর নিষিদ্ধ পথ। আপনি কখনোই আপনার স্ত্রী ছাড়া আর কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করবেন না। কারণ যেমন আপনি মায়ের হাতের ছাড়া আর কারো হাতে ভাত খান না শৈশবে, তেমনি যৌবনে স্ত্রীর ছাড়া আর কারো সঙ্গেই বিছানার সঙ্গী হবেন না। তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন। এরপরে আসছে আরেক ধরনের ইনফেকশন, সেটা হলো টিউবারকিউলোসিস বা যক্ষ্মা। এই টিউবারকিউলোসিস বা যক্ষ্মা, আপনি ভাবছেন যে যক্ষ্মা তো বুকে হয়, বুকের লাংসেও যেমন যক্ষ্মা হয়, সারা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে যক্ষ্মা হতে পারে। তো আমাদের জেনিটো ইউরিনারি সিস্টেম, সেখানেও যক্ষ্মা হতে পারে। সেই যক্ষ্মা হলে কিন্তু সারানো খুব মুশকিল, এবং ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করাও খুব কষ্টকর। খুব সহসায় বা সহজেই রোগ নির্ণয় করা যায় না। তো যাই হোক, এই টিবি, গনোরিয়া বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং সাধারণ রোগ জীবাণু, এর যে কোনো একটি দিয়ে আপনার ইনফেকশান হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। তো এরকম যদি হয়, তাহলে আপনি প্রস্রাব কালচার করবেন, প্রস্টেটিক স্মেয়ার কালচার করবেন, অথবা গ্রাম স্টেন করবেন যদি গনোরিয়া সন্দেহ করেন, অথবা টিবির অনেক রকমের টেস্ট এখন আমাদের দেশে আছে, সেই সব টেস্ট করে দেখবেন যে টিবি হয়েছে কিনা। যে রোগী হোক না কেন, কালচার এবং পরীক্ষা নিরীক্ষা নির্ধারণ করে তবেই অ্যান্টিবায়োটিক, এবং সেটা পর্যাপ্ত ডোজে। হ্যাঁ, একের পর এক অনেকে আমরা দেখি যে মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে, এটা উচিত নয়। কী সমস্যা হবে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা রোগ প্রতিরোধী শক্তি নিয়ে এইসব রোগ জীবাণুগুলি তৈরি হয়ে যাবে। তখন আপনার দেহ থেকে আপনার সন্তান, আমার সন্তান অথবা তার সন্তান, যে কোনো ছোট্ট ছোট্ট শিশুর দেহে যদি এই রোগ জীবাণুগুলি ঢুকে পড়ে, তাহলে আমাদের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। কেমন? মানে মারণাস্ত্র মানে এক একটি রোগ জীবাণুকে মেরে ফেলার জন্যে, ধ্বংস করার জন্যে এক এক ধরনের অ্যান্টিবায়োটিক আমরা কালচার করে বের করি। এমনও হতে পারে যে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। হ্যাঁ, যেমন রাবণের যখন যুদ্ধ হয়, তখন কিন্তু রাবণকে সহসায় বধ করতে পারছিল না রাম। তখন পরামর্শ দেয়া হলো যে রাম কিভাবে রাবণকে হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে। বলা হলো যে ওকে মারার জন্য বিশেষ একটা অস্ত্র আছে, সেটা রাবণের ঘরেই লুকানো আছে, সেইটাকে চুরি করে আনতে হবে। কেমন? মানে সাধারণ কোনো বল্লম, তরবারি অথবা বুলেট টুলেট দিয়ে রাবণকে মারা যাচ্ছিল না। সেই রকম আমাদের দেহের মধ্যে এই রাবণ বা রাক্ষস রোগ জীবাণুগুলি যখন ঢুকে পড়বে, আপনার কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। তো চিন্তা করুন সেই করুণ পরিণতির দিকে, যে আপনার সন্তানের দেহে এরকম সব ড্রাগ রেজিস্ট্যান্ট রোগ প্রতিরোধী শক্তি নিয়ে রাবণের মতো ঢুকে পড়েছে, দস্যুর মতো ঢুকে পড়েছে একটা রোগ জীবাণু, তাকে মারার অস্ত্র আর নেই। এটা কেন হয়েছে? আপনার আমার অনিয়মিত অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্যে। যদি কালচার করে নির্দিষ্ট ডোজে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে ওটাকে ধ্বংস করে ফেলতেন, তাহলে এই রোগ জীবাণু রোগ প্রতিরোধী শক্তি নিয়ে তৈরি হতে পারত না। তো আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্কতা এবং সচেতন হতে হবে। এবং সাম্প্রতিককালে WHO এই নির্দেশই দিয়েছে। দেখেন, আমরা নিজেরা সচেতন হতে পারছি না, WHO আমাদেরকে সচেতন করে দিচ্ছে। এরপরে আসছে যে
ইনফেকশন ছাড়াও আপনার এই রোগ হতে পারে। যেমন কিডনির নল ব্লাডারে এসে যেখানে সংযোগ লাভ করেছে সেইখানে যদি ছোট্ট একটি পাথর হয় তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। এরপরে যদি আপনি মহিলা হন, মানে তরুণী যুবতী যাই হোক না কেন, যদি আপনার ভ্যাজাইনাইটিস মানে যোনিপথের প্রদাহ থাকে তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। এমনকি মেয়েদের অনেকগুলি রোগ, যেটাকে আমরা বলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেরকম যদি কিছু হয় তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আর এই মানে সার্ভিক্স থেকে শুরু করে ইউটেরাস মানে জরায়ু, যোনিপথ, যে কোনো জায়গায় ইনফ্লামেশনস, এমনকি ওভারির ইনফেকশান থাকলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। পায়খানার রাস্তায় মানে পুরুষ বা নারী পায়খানার রাস্তায় যদি ফিশার বা কোনো রকমের সমস্যা থাকে পায়খানার, এমনকি কনস্টিপেশন, তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। কাজেই নিচের দিকে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ দিয়ে ডাক্তারকে পরীক্ষা করতে হবে এবং শুনতে হবে। কেবলমাত্র গেল ডাক্তারের ঘরে গিয়ে বলবে যে আমার ইনফেকশান হয়েছে, ডাক্তারও সাথে সাথে খুব দ্রুত 1 মিনিটের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক লিখে দেবে। এইটা হলে ভদ্রলোক বা ভদ্র মহিলার রোগটি সারবে না। কাজে মনোযোগ দিয়ে সারাতে হবে। এবং এমনও হতে পারে মাসের পর মাস ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা অবশ্যই অ্যান্টিবায়োটিক নয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।